Rangsakni takoksong bukoksong norok tai tongo tabuk TMB News and Entertainment Channel. বন্দে 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 যত না খুলুঙ্খা সবাইকে নমস্কার। আজকে টাকরজলা মণ্ডলের যে কার্যালয়ের যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন, আমাদের রাজ্যসভার মাননীয় সদস্য তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। আমাদের পার্টির ত্রিপুরা প্রদেশের যিনি সাধারণ সম্পাদক ইউথ লিডার শ্রী মহোদয়, উপস্থিত ডিস্ট্রিক্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তী মহোদয়, এখানে উপস্থিত এই টাকরজলা মণ্ডলের অত্যন্ত ডাইনামিক ইউথ লিডার টাকরজলা শ্রী নির্মল দেববর্মা মহোদয়, এবং এখানে দলের সদস্যরা আগে সেই উপলক্ষে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি সব সময় আমাদের যারা পূর্বসূরীরা ছিল আত্মবলিদানের মাধ্যমে এই পার্টিকে আজকে দাঁড় করিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরী ছিল জনসংঘ, আপনারা জানেন এই ভারতের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে জম্মু এন্ড কাশ্মীরে উনার মৃত্যু সেখানে হয়েছে, এবং কিভাবে মৃত্যু হয়েছে আপনারা সবাই জানেন। তদ্রূপ আমাদের যার দর্শন নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আগামী দিন এবং আমরা যেভাবে চলা উচিত সেভাবে আমরা চলছি। আমাদের পণ্ডিত দীনদয়ালজি আপনারা দেখেছেন মুঘল সরায়ে ওনার মৃতদেহ পড়েছিল। তো ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা কিন্তু কোনো অবস্থায় ভয় পায় না, কাউকে আটকাবে আর জোর করে মাথা ফাটিয়ে দেবে এটা সাময়িক, কিন্তু সব সময় সেটা সম্ভব হবে না। ভারতীয় জনতা পার্টি যখন ত্রিপুরাতে তার সংগঠন শক্তিশালী করলো, এই কমিউনিস্টদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল। কাজে ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখিয়ে কেউ কিছু করে ফেলবে, আমার মনে হয় এটা অলীক স্বপ্ন ওনারা দেখছেন, যারাই যেটা ভাবছেন। আমাদের সবার রাইট আছে, আমাদের সবার অধিকার আছে রাজনীতি করার, কিন্তু রাজনীতি করার মধ্যে তার মধ্যেও একটা সুন্দরতা প্রয়োজন। আমরা চাই ত্রিপুরাতে আগেও রাজনীতি হয়েছে, কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি, কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি, খুন সন্ত্রাস ধর্ষণ অগ্নিসংযোগ এবং এই ধরনের নৈত্যনৈমিক যে ঘটনা আমরা আগে আমরা দেখেছি 35 বছর 5 বছর এর আগেও কংগ্রেসের সময় আমরা দেখেছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যেখানে সবসময় একটা কথা বলে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবার ডেভেলপমেন্ট প্রয়োজন, রাজনীতির ডেভেলপমেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। আমরা সেই পথে আমরা চলার চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন এবং উনাকে সামনে রেখে আমরা সেইভাবে আমাদের ত্রিপুরা প্রদেশ এবং আমাদের যে শাখা সংগঠন তারাও সেইভাবে কাজ করছে। আমাদের
আমাদের আপনারা সবাই জানেন জনজাতি মোর্চা আমাদের, অর্থাৎ কি আমাদের যে 7টা মোর্চা তার মধ্যে একটা জনজাতি মোর্চা, অর্থাৎ জনজাতিদের উন্নয়ন এই মোর্চা তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করবে এবং সেইভাবে ওনারা কাজ করছেন। কিন্তু কাউকে দাবিয়ে যদি কেউ মনে করে যে জনজাতিদের উন্নয়নকে দাবিয়ে দেবে, তাহলে সে অলিক স্বপ্ন দেখছে। বন্ধুগণ, এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, আমাদের মণ্ডল সভাপতির উপর ওনার বাড়িতে আক্রমণ শানিত হয়েছিল। বারবার একই কায়দায়, এই কমিউনিস্টদের যে কায়দা, সেই কায়দার মাধ্যমে এখানে এখনো এই ধরনের কালচার এখানে রয়েছে। আমরা চাই যে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে আমাদের রাজনীতির পরিভাষা পাল্টিয়ে দিয়েছেন, আমরাও চাই যে ত্রিপুরার রাজনীতির পরিভাষা পাল্টানো। কারোর কোনো বক্তব্য থাকলে সে বলতেই পারে, কিন্তু কাউকে জোর করে কিছু বলবে সেটা কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান, সেই যখন আসারাম বাড়ির মধ্যে সেটা হয়েছিল, সেখানে আমাদের জনজাতি ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা ঘরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এত বিশ্বাস, ওনার যে কথাগুলো শুনবার জন্য আমি নিজেও দেখেছি, আপনারাও দেখেছেন, যে মোবাইলের মধ্যে ওনার যে মনের কথা সেটা শুনছিলেন, সেখানে গিয়ে আমাদের উপর হামলা শানিত হয়েছে। আমি এর পরের মাসে কিন্তু আমি সেখানে গিয়েছিলাম। আইনের পথে চলবে, কেউ গায়ের জোর দিয়ে কিছু একটা করে নেবে, এই সরকার কোনো অবস্থায় সেটাকে বরদাস্ত করবে না, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আমি। বন্ধুগণ, আমাদের সুরক্ষার প্রশ্নে যা যা দরকার আমরা করব, আমরা কারোর উপর আঘাত আনবো না, কিন্তু কেউ আমাদের উপর আঘাত আনবে অন্যায়ভাবে, তো সেটা আইনের মাধ্যমে তার প্রতিকার আমরা করব। বন্ধুগণ, আপনারা জানেন আমরা চাই যে জনজাতি জনগোষ্ঠীর তাদের যে মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের আর্থসামাজিক উন্নয়ন। আমরা এর আগেও দেখেছি এটা ভোটের যে রাজনীতি হয়েছে, তাদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে বহু পার্টি সেইভাবে তাদেরকে রাস্তায় নামিয়েছে, প্রসেশন করিয়েছে, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভ। আর আমাদের সরকার আসার পর, একটু আগে আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য বিস্তারিত আলোচনা করেছেন যে জনজাতিদের জন্য আমাদের সরকার কিভাবে কাজ করছে। আমাদের সরকার এই মানিক্য ডাইনেস্টিকে এর আগে কেউ এত সম্মান দেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর এতদিন ধরে তাদের সম্পর্কে কেউ খবর নেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেখানে যে সম্মান দেওয়ার সেই সম্মান আমরা দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে এই যে আমাদের এয়ারপোর্ট, সেই মহারাজা বীর বিক্রম কিশোরের নামে সেই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে সেটা ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সেখানে মর্মর মূর্তিও আমরা সেখানে পূর্ণ বয়াব যে মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, এর আগে কোনো পার্টি করেনি। আজকে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যেভাবে মহারাজদের এবং তাদের যে অন্যান্য যারা পূর্বপুরুষরা আছে তাদেরকে সত্যিকারের অর্থে কিন্তু আমরা সম্মান দিচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 19শে আগস্ট ওনার জন্মদিন, সেই উনাকে স্মরণ করার জন্য আমাদের সরকার আসার পর 19শে আগস্ট সেটাকে আমাদের সরকারি ঘোষণা, আমরা ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, আমাদের কামানচমনির সামনে একটা ছোট আইল্যান্ড ছিল শহরের কেন্দ্রস্থলে, সেটাকে কেউ জিজ্ঞেস করতো না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি ছোটবেলায় আমি দেখেছি, আজকে থেকে মানে 65-70 বছর আগেও আমি দেখেছি যে সেখান থেকে একটা 0 মাইল ফলক সেখানে ছিল, মানে ত্রিপুরা রাজ্যের যখনই কোন জায়গার কত দূরত্ব সেখান থেকে শুরু হতো, এবং সেই জায়গায় নাম গোত্রহীন একটা আইল্যান্ড ছিল। সেটাকে আমি এবং আমার মন্ত্রিসভার ডিসিশন ক্রমে আমরা মহারাজা বীর বিক্রম কিশোরের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করি, এবং আজকে সেটা মহারাজা বীর বিক্রম কিশোরের নামে সেই যে আইল্যান্ডটা সেটা নামাঙ্কিত হয়েছে। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর আমি যখন মুখ্যমন্ত্রী হই, তখন যে এয়ারপোর্টের রাস্তা থেকে আসার মুখে যখন আগরতলা আমরা প্রবেশ করি, আমরা সবাই জানি এই রাজ পরিবারের আরেকজন সদস্য এস ডি বর্মনজি, যে এত বড় গীতকার, এত বড় সুরকার,
এত বড় একজন ব্যক্তি, তার নামে একটা পূর্ণবয় মূর্তি আমরা শচীন দেববর্মনের মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা রাজ্যের যে জনজাতি অধ্যুষিত এলাকা 12টা যে ব্লক আছে সেটাকে আমরা অ্যাসপিরেশনাল যে ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি। অ্যাসপিরেশনাল ব্লক ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে যে বাজেটে যেসব ব্লকের যে বাজেট রাখা হবে তার থেকে আরো 10% যাতে হয়, যাতে জনজাতিদের যাতে সেখানকার রাস্তাঘাট, সেখানকার স্কুল কলেজ এবং জনগণের জীবনযাত্রা যেন আরো সেখানে উন্নয়ন হয়। আমরা গড়িয়া পূজা একদিনের ছুটি ছিল, সেখানে আমাদের সরকার আসার পর আবার সেখানে আমরা দুদিনের আমরা গড়িয়া পূজার যে ঘোষণা করেছি, ছুটি ঘোষণা করেছি, যাতে এই পূজাকে ভালোভাবে আরো পালন করা যায় সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের যে সংগ্রামা পূজা হয়, সেই সংগ্রামা পূজার মধ্যে আমার কাছে বারবার ওনারা বলছিলেন যে আপনারা একটা রেস্ট্রিক্টেড হলিডে আমাদের যে ছুটির যে ক্যালেন্ডার আছে সেটা করুন। সেটাও আমরা ক্যাবিনেটের মধ্যে ডিসিশন নিয়ে সেটা আমরা ঘোষণা করেছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে আপনারা জানেন যে 16ই জানুয়ারি 2020-তে, এর আগে অনেক সরকার ছিল, ব্রু রিয়াং শরণার্থীদের জন্য কেউ কিচ্ছু করেনি। আমাদের সরকার আসার পর 23 বছর ধরে ওদের যে দুর্বিষহ অবস্থা, আমাদের সরকার আমরা সেটাকে কিন্তু আমরা মাথায় রেখে আমাদের ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু সম্প্রদায়ের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় 2020-এর 16ই জানুয়ারি। এবং জনজাতিদের আজকে আমার এখানে যে আপনারা দেখেছেন যে রিসা আমি পড়ছি, একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ বাবু বারবার জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় আমাকে প্রায়শই বলেন, এখনো বলছেন যে কিভাবে ওনাদেরকে হেল্প করা যায়। তো আমি বললাম যে যা করার তুমি করবে, তার জন্য আমি তোমার সাথে আছি। এবং সব সময় আমি বলছি জনজাতিদেরকে নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না, তাদের উন্নয়ন ছাড়া আমরা কোনো কথা বলবো না। আমি বারবার বহু জায়গায় বলেছি যে ত্রিপুরার উন্নয়ন, জনজাতির উন্নয়ন হলেই ত্রিপুরার উন্নয়ন হবে। ত্রিপুরাকে আমাদের জনজাতি বাদ দিয়ে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয়। বন্ধুগণ, আজকে এই যে রিসা পাছড়া আমাদের জিআই ট্যাগ আমরা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আমরা সেটা পেয়েছি। সারা পৃথিবীর মধ্যে এই রিসা এবং আমাদের পাছড়া আজকে জিআই ট্যাগ পাওয়াতে মানুষ জানতে পারছে এবং আমরা বাইরেও পাঠাচ্ছি এই রিসা নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে 2019 থেকে 2024, 2019 থেকে 2024 সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি যেভাবে সম্মান দেয়, খালি মুখের আওয়াজ করে আর লম্বা চড়া ভাষণ দিয়ে কোনোদিন কারোর সমস্যার সমাধান করা যায় না এবং ভালো করা যায় না। আমরা এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 2019 থেকে 2024 পর্যন্ত পর আমাদের জনজাতির যারা লিজেন্ড ব্যক্তি তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়ে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন এটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টির পক্ষেই যে ত্রিপুরার থেকে রাজ পরিবারের এক সদস্য শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়কে আজকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে ওনাকে তেলেঙ্গানার রাজ্যপাল বানানো হয়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির যে চিন্তা ভাবনা, তার জন্য সেটা সম্ভব হয়েছে। আপনারা সবাই জানেন যে এতদিন ধরে আমাদের সরকার আসার পর আমরা যারা সমাজপতিরা আছেন তাদেরকে আমরা 2000 টাকা করে সাম্মানিক দিচ্ছিলাম। কিছুদিন আগে যখন আমি এই প্রপোজাল আমি রাখলাম আমাদের ক্যাবিনেটে যে 2000 কেন, ওনাদেরকে কেন 5000 করা হবে না, সেখানে আজকে জনজাতি যারা সমাজের জন্য কাজ করে, সেখানে অনেক জনজাতি আছে যারা সরকারি চাকরি করে, আবার অনেকে আছে পেনশন পাচ্ছে। তো এই ক্যাপিং ছিল, আমি বললাম যদি তারা জনজাতিদের উন্নয়নে সমাজের জন্য কাজ করে সেই ক্যাপিংও উঠিয়ে দিয়েছে দেওয়াতে এখন সেটা গিয়ে আজকে 19টি জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে দেখা গেছে আগে 10 জন পেত, এখন সেটাকে আমরা যখন জিজ্ঞেস করলাম প্রায় 13 থেকে 14 হবে। আমি বললাম কেন সেটা হবে, বললে সব জনজাতি গোষ্ঠীর মধ্যে যে সামাজিক যে ব্যবস্থাপনা, এই যে সমাজপতি, সেই সিস্টেম নেই। আমি বললাম কেউ তো হবে, সর্দার তো হবে, কেউ লিডার হবে, তো তাদের সবাইকে 5000 টাকা করে আমরা দেব, তার ঘোষণা আমরা করেছি। শুধু তাই নয় বন্ধুগণ, আমি যখন চিফ সেক্রেটারি মহোদয়কে ক্যাবিনেটে আমি জিজ্ঞেস করি যে আমাদের এখানে জনজাতির কতজন এনলিস্টেড আছে, এরকম সাব ট্রাইবস আছে অনেক,
সেটা দেখা গেছে প্রায় 40+ আমাদের এখানে জনজাতি সাবট্রাইবস আছে। তা আমি বললাম সবাইকে, আমি ডিএমদেরকে বলেছি যে চিফ সেক্রেটারির মাধ্যমে আপনারা খবর নিন, তাদেরকে আমরা তাদের এই 5,000 টাকা করে সাম্মানিক আমরা দেব। আমরা বন্ধুগণ এর মধ্যে 2005-এ আপনারা জানেন সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে জনজাতিদের বিভিন্ন যে স্কিম আছে সেই স্কিমগুলো দেখার জন্য যে অফিসার ছিল সেটা উঠিয়ে দিয়েছিল বামফ্রন্ট। আমাদের এই কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা আবার যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে যে এক একজন যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে টিসিএ সমকক্ষ অফিসার, শুধু তাদের কাজ হবে যে জনজাতিদের বিভিন্ন স্কিম সেটা 100% সেটা স্যাচুরেশন হচ্ছে কিনা সেই কাজটা করার জন্য আমি ওনাদেরকে নির্দেশ দিয়েছি এবং আমরা ডিসিশন আমরা দিয়েছি। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর আপনারা জানেন যে বড়মরা পাহাড়ের নাম হাতায় কতর আমরা রেখেছি। আমরা কিভাবে সম্মান দিতে হয় এই সম্মান কিন্তু আগে দেয়নি। তারপরও আমাদের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত চলছে বিভিন্ন জায়গায়। এই সরকারের যে বিভিন্ন ভালো কাজ হচ্ছে, বিভিন্ন চক্রান্ত হচ্ছে। আমার কাছে খবর আছে বহু জায়গার মধ্যে এখন নতুন আরেকজন কিছু কিছু মহিলাদের যে বিরোধী দলের কিছু লোক তাদেরকে এখন জুটিয়েছে নানাভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে উল্টাপাল্টা বলা। শুধু তাই নয়, কালকে আমার কাছে খবর আছে কৃষি জমি আছে সেখানে নষ্ট করে দেওয়া, মাছ যাতে না হয় সেখানে সে জলের মধ্যে বীজ ঢেলে দেওয়া। এই ধরনের চক্রান্ত বিভিন্নভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে। আমি নিশ্চিত বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি একটা কথাই বলবো, যেহেতু এই ধরনের কাজ হচ্ছে আমরা তো কোনো অবস্থায় তাদেরকে ছাড় আমরা দেব না। পাশাপাশি আমরা যে ঠিক পথে চলছি সেটাই তার প্রকৃত উদাহরণ। বন্ধুগণ, আমরা গন্ডাছড়া মহকুমার নাম গন্ডা তৈসা আমরা রেখেছি, আমরা 18 মোড়া পাহাড়ের নাম আমরা হাচুক বেরেম আমরা রেখেছি। আপনারা দেখেছেন আগে একটা সময় ছিল যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যেভাবে টেররিস্টরা যেভাবে মানে আনাগোনা করত, যে নর্থ ইস্টে বহু লোক বাইরের থেকে আসতেই ভয় পেত। ত্রিপুরাতেও আপনারা দেখেছেন গত 4ই সেপ্টেম্বর 2024-এ আমাদের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির উপস্থিতিতে সেখানে আমিও ছিলাম। সেখানে এনএলএফটি, এটিটিএফ এবং ত্রিপুরা সরকার, ভারত সরকার এর মধ্যে একটা সমঝোতা হয়। সেই সমঝোতার কারণে 24শে সেপ্টেম্বর 2024-এ এনএলএফটি এবং এটিটিএফ এর সমস্ত সদস্যগণ তারা কিন্তু অস্ত্র সমর্পণ করেন। এতে করে আজকে আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে যে অরাজকতা ছিল, যে টেররিস্টদের যে আনাগোনা ছিল, আমরা এখন বলতে পারি ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির জন্য। বন্ধুগণ, আপনারা এর মধ্যে দেখেছেন ব্লু রিয়াং শরণার্থীদের তাদের প্রপার যাতে তাদের রিহেবিলিটেশন হয়, প্রথমে 500 থেকে 600 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এর মধ্যে প্রায় 800 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, সেখানে ক্যাম্পে উনি গিয়েছেন এবং আমরা 12টা জায়গায় আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে আমি যত তাড়াতাড়ি সম্ভব তারা যাতে প্রপারলি তারা সেখানে রিহেবিলিট করা যায় তার জন্য এই কাজটি করার পরে উনি এসেছেন দেখবার জন্য যে কি কি কাজ হচ্ছে। আমি নিজে দেখেছি যে জনজাতিদের জন্য উনার মধ্যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মধ্যে যে ফিলিং, সেটা আমি অন্তপক্ষে বড় বড় নেতা আমি ভারতবর্ষে দেখেছি, তাদের মধ্যে কখনোই ছিল না। আজকে আমাদের রাজ্যের বিভিন্ন, যদিও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 84টি বন্ধন বিকাশ কেন্দ্র আমাদের যাতে আমাদের জনজাতিদের আর্থিক উন্নয়ন হয় সেই কাজটা হচ্ছে। সেখানে ঝাড়ু হোক, আমলকি হোক, তেঁতুল হোক, গন্ধকি হোক, বিভিন্ন বনজ যে দ্রব্য আছে সেগুলো যাতে ভালো করে সেটা ভ্যালু এডিশন করে আরো বেশি দামে বিক্রি করা যায়, তার জন্য স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে। আমাদের ত্রিপুরা সরকার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা 2 বছরের মধ্যে একটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা প্রায় 1400 কোটি টাকা আমরা এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি। বন্ধুগণ, তো এই যে আমরা কাজগুলো করছি এবং সেটা কিসের জন্য, সমস্ত জায়গায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে যাতে করে আমাদের যে বিভিন্ন শিক্ষা, যোগাযোগ এবং জীবনযাত্রার মান জনজাতিদের মধ্যে হয়, সুবিধা হয়, তার জন্য আমরা এই কাজটা করছি। আমাদের 1316টি যে পরিবার আছে তাদের আয় বৃদ্ধির সহায়তা এতে লাভ হচ্ছে। প্রায় 100টি মার্কেট যে স্টল এই
ট্রেসপের মাধ্যমে সেটা তৈরি হয়েছে বন্ধুগণ। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যন্ত্রণা এখন পর্যন্ত 9,326 জন যারা সুবিধাভোগী জনজাতিদের আছেন তাদেরকে 25,000 টাকা করে তাদের আর্থিক সহায়তা করা হয়েছে। তাতে করে 23,31,50,000 টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে যদি বলুন, তিনটি জায়গার মধ্যে অনেকে বলে আমাদের এখানে জনজাতির মেয়েরা বা ছেলেরা যায়, তাদের হোস্টেল নেই। আমাদের মোট 3টি ডিগ্রি কলেজে 3টে হোস্টেল, জনজাতি হোস্টেল করা হয়েছে। মহিলা কলেজে হয়েছে, আম্বেদকর কলেজে হয়েছে ফটিকরায়, এবং গন্ডাছড়াতে একটা কলেজে, সেখানেও এটা যাতে প্রপারলি থাকতে পারে ছেলেরা মেয়েরা, সেই হোস্টেলগুলো সেখানে করা হয়েছে। আমাদের জনজাতি যারা হোস্টেল আবাসিক ভাতা ছিল আগে 2018 সালে 55 টাকা, সেখান থেকে এবার আমরা আমাদের মাননীয় মন্ত্রীর মাধ্যমে সেখানে আমরা 80 টাকা করেছি। 460টি হোস্টেলে 34,000-এরও বেশি এতে করে জনজাতি তারা উপকৃত হয়েছেন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ আমরা দিচ্ছি। সেখানে আগে প্রতি বছরে 400 টাকা থেকে বাড়িয়ে আমরা 1,000 টাকা করেছি। যারা উপযুক্ত, যারা যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে যদি তারা প্রপারলি বিফিটিং হয়, তাদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার ব্যবস্থা আছে, মেধা পুরস্কার দেওয়া হচ্ছে, এবং তাদেরকে কোচিং দেওয়ার ব্যবস্থা আমাদের এই সরকার করেছে। 2024-25 সালে 1,60,000-এরও বেশি জনজাতিরা শিক্ষার্থীদের বৃত্তি, পাঠ্যপুস্তক এবং হোস্টেলের বৃত্তি, সেগুলো উপকৃত হয়েছেন তারা। আমাদের যারা জনজাতি ভাই বোনেরা আছেন, যাতে আরো উপর দিকে আরো পড়াশোনা করতে পারে, উচ্চশিক্ষায় যেতে পারে, তাদের জন্য এককালীন আমরা আর্থিক সহায়তা আমরা সেখানে আমরা করছি। স্মার্ট ক্লাসরুম আমরা বিভিন্ন জনজাতি হোস্টেলগুলোতে আমরা সেটা করেছি। 3টি আশ্রম স্কুল আমাদের দপ্তর থেকে সেটা চালু করেছে, আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে, এবং সেটা হচ্ছে 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। 29টি নতুন হোস্টেল নির্মিত হয়েছে, 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ হয়েছে, 170 জন হোস্টেল ওয়ার্ডেন, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বারবার বলছিলেন যে হোস্টেলগুলির মধ্যে চুরিদারি হয়, সেখানে ওয়ার্ডেন নেই প্রপার, বিভিন্ন সমস্যা হয়। আমাদের এই সরকার আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেখানে অলরেডি 170 জন হোস্টেল ওয়ার্ডেনকে নিয়োগ করার জন্য আমরা অলরেডি বলে দিয়েছি। আমাদের একলব্য যে মডেল রেসিডেন্সিয়াল স্কুল আপনারা জানেন, ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে 21টি জায়গায় 21টি আমাদের যে একলব্য স্কুল হচ্ছে, এবং তার মধ্যে প্রায় 12টা অলরেডি চালু আছে। বাকি যে আমাদের যে 6টা আছে সেটাও আমাদের 2026 সালের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। আরও যে 4টি নির্মাণ থাকবে সেটা 2 বছরের মধ্যে সম্পূর্ণ হবে। বন্ধুগণ, আমি এর মধ্যে দিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানে আমি দাবি রেখেছি যাতে আরও একলব্য স্কুলের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া প্রায় 15টা থেকে 14 থেকে 15টি জায়গায় সেখানে সেই ফিট করে, তার জন্য আমি বলে এসেছি এবার দিল্লিতে গিয়ে, সেটাও আশা করি আগামী দিনে আরও 15টা একলব্য মডেল তৈরি এখানে ত্রিপুরাতে হবে। আমাদের 2টি সিনথেটিক ফুটবল, যে টার্ফ ফুটবল, আমরা জনজাতি ভাইদের মেয়েদের আমরা দেখেছি ওরা খেলাধুলায় খুব ভালো, বিশেষ করে ফুটবলে। সেখানে আমরা এখানে তাদের 2টো সিনথেটিক ফুটবল, টার্ফ ফুটবল আমরা নির্মাণ করেছি। শুধু তাই নয়, আরেকটা নতুনভাবে নির্মাণের অলরেডি কাজ চলছে। এখানে আমরা দেখেছি সারা ত্রিপুরাতেই এই ড্রাগ এডিকশন নিয়ে আমাদের চিন্তার বিষয়। সেখানে জনজাতি এলাকার মধ্যে আমরা দেখেছি যে যা কি করে এই ড্রাগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য আমরা একটা স্লোগান দিয়েছি, ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেম। সেটাকে রাজ্য স্তরে যারা জনজাতি, যারা ছেলেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য একটা আমরা প্রতিযোগিতা, এখানে ফুটবলের জন্য আমরা প্রতিযোগিতা আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে 50টি হোস্টেলে যাতে সৌর বিদ্যুৎ ও জল পরিশোধনের ব্যবস্থা হয়, তার জন্য 19 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2023 সালের নভেম্বর মাসে আপনারা সবাই জানেন যে জনজাতি গৌরব দিবস, সেই মিশনটি চালু হয়। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পানীয় জল ও জীবিকা যে ব্যবস্থা, তার ব্যবস্থা আমরা অলরেডি সেখানে শুরু হয়েছে। জুম চাষ সহায়তা প্রকল্পে 2,040 টাকা করে বীজ, শ্রম এবং চাষের জন্য সেটা দেওয়া হচ্ছে। 2024-25 সালে 4,189 পরিবার এতে উপকৃত হয়েছে। আমরা ধরতি আবা যে জনভাগিদারি অভিযান, সেটাও
আমরা শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটার উপর অত্যন্ত গুরুত্ব দেন। তাতে করে আমরা প্রায় 4000-এর উপরে বিভিন্ন যেসব শিবির সেখানে আয়োজন রেখেছি এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা সেটা সম্ভব হয়েছে। আমাদের জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2রা অক্টোবর 2024 ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেন। এতে করে 52টি ব্লকের 392টি গ্রামে যারা বসবাস করেন জনজাতিরা, তাদের বিভিন্ন যে মৌলিক যে সমস্যাগুলো আছেন সেই সুবিধাগুলো ওনারা সেটা পাবেন। হোস্টেল নির্মাণ, জনজাতি বিপণন কেন্দ্র, ফরেস্ট রাইট অ্যাক্ট এবং ইমপ্লিমেন্টেশন সেল, এবং তার জন্য প্রায় 21 কোটি টাকার উপরে বরাদ্দ করা হয়েছে। আমরা মৎস্য চাষেই হোক, আমরা বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রই হোক, বিভিন্ন জায়গায় আমরা তাদের যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য প্রায় 42 কোটি টাকার উপর আমরা স্যাংশন দিয়েছি। বন্ধুগণ, ধরতি আবা জনভাগিদারি অভিযান যে বাস্তবায়ন আমাদের ত্রিপুরা রাজ্য দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে বন্ধুগণ, এবং এর জন্য আমি মাননীয় আমাদের যে দপ্তরের যিনি মন্ত্রী তা ওনাকে আমি ধন্যবাদ দেব। শুধু তাই নয়, ধরতি আভা জনভাগিদারি অভিযান ও পিএম জনমন যেটা বাস্তবায়ন হয়েছে, ত্রিপুরা রাজ্য 3টি জাতীয় যে পুরস্কার লাভ করেছে। বন্ধুগণ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন যে জনজাতিদের উন্নয়ন হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। আপনারা একবার ভাবুন যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি, একজন মানে এসটি সম্প্রদায়ের একজন মহিলাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন আমাদের মাননীয় দ্রৌপদীজিকে। তো এই ধরনের যে আমাদের জনজাতিদের যে উন্নয়ন, তাদের সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি দেবেন। খালি ভাষণ দিয়ে নানাভাবে বিভ্রান্ত করে যে পার্টি এতদিন ধরে চলে এসছে, মানুষ এখন বুঝে গেছে যে এইসব পার্টির পিছনে দৌড়ে লাভ হবে না। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি, এবং যেখানে তার সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যার সদস্যা, সেখানে এই পার্টিকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। গঙ্গার স্রোত যেমন কেউ আটকাতে পারে না, ভারতীয় জনতা পার্টির যে স্রোত কেউ আটকাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি। বন্ধুগণ, আজকে আমাদের 15ই নভেম্বর 2023 সালে জনজাতীয় গৌরব দিবস পিএম জনমন প্রকল্পের সূচনা হয়েছে। সেখানেও বিভিন্নভাবে যারা রিয়াং জনজাতি যারা আছেন জনগোষ্ঠী, তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয় তার জন্য কাজ করে চলছে। এখানে 1263টি যে পিবিটিজি বসতি এলাকায় প্রায় 65,840টি পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বিদ্যুতের ব্যবস্থা, তাদের বাসস্থান, পানীয় জল, সড়ক এবং মোবাইল সংযোগ, এবং তাদের উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রদান, সেটা হচ্ছে আসল মূল উদ্দেশ্য আমাদের এখানে। এর মধ্যে আপনারা সবাই জানেন যে 10টি মোবাইল টাওয়ার এই জনজাতি অধ্যুষিত এলাকায় সেটা হয়েছে। আরও অনেকগুলো 18টি বহুমুখী কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে 9টির উদ্বোধন হয়েছে। 50টি বহুমুখী কেন্দ্র বিভিন্ন পাড়ায় নির্মাণ করা হয়েছে। তো সেইভাবে আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা চাই যে আমাদের এই সরকার এবং আমাদের পার্টি এবং সরকার আমরা যৌথভাবে জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায়, টাইম টু টাইম আমরা এই বিষয়ে কিন্তু আমরা কথা বলি। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যেভাবে ত্রিপুরা যেভাবে এখন চলছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ঠিকভাবে চলছে কিনা কয়েকটা ক্রাইটেরিয়া আপনাদের যে প্যারামিটার আপনাদের সামনে তুলে ধরতে চাই। 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে এখন ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলেন 3rd পজিশন আমাদের আছে। আমাদের ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপির কথা যদি বলেন 2nd হাইস্ট, পার ক্যাপিটা ইনকাম যদি বলেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা 2nd হাইস্ট। আমাদের নীতি আয়োগের মাধ্যমে ত্রিপুরাকে বলা হয়েছে যে ফ্রন্ট রানার স্টেট। তো সব দিকে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এত ভালো এখন পজিশন। কিন্তু অনেকে চক্রান্ত করে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিন বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখুন, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রাখুন। দেখবেন আপনাদের যে সুদিন আগামী দিন আসছে, এতদিন আপনারা যে রাজনীতি আপনারা দেখে আসছেন তার থেকে আপনারা বেরিয়ে আসবেন, এবং ত্রিপুরা ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আবার এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আবার আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।